আমরা সান্দ্রতাঙ্ক সমান কি জেনেছি? কোন চিহ্নটা? এটা। এখন আমরা প্রথমে বলবো কি গতীয় সান্দ্রতা। তাহলে দেখো সান্দ্রতাঙ্ক সমান জানি এটা, আর তরলের ঘনত্ব সমান হচ্ছে রো। এই যে সান্দ্রতাঙ্ক আর তরলের ঘনত্ব, এই দুটো অনুপাতকে বলা হচ্ছে গতীয় সান্দ্রতা। তাহলে গতীয় সান্দ্রতা সমান হচ্ছে ইটা বাই রো। ঠিক আছে, গতীয় সান্দ্রতা সমান হচ্ছে ইটা বাই রো। নেক্সট আমাদের হবে, আমি এটা একবার বলে দিই, ক্ষণস্থায়ী স্থিতিস্থাপকতা। আমি একবার বলছি, দেখো আমরা জানি সান্দ্রতাঙ্ক ইটা সমান হচ্ছে এফ বাই এ ডিভি ডিএক্স। এটা হচ্ছে এফ বাই এ বাই ডিভি ডিএক্স, অর্থাৎ পীড়ন বাই বেগের নতিমাত্রা। আবার দৃঢ়তা গুণাঙ্কর ক্ষেত্রে আমরা জানি, দৃঢ়তা গুণাঙ্কর ক্ষেত্রে স্থিতিস্থাপকতা থেকে জানি যে এফ বাই এ থিটা, থিটা মানে তোমরা সবাই জানো থিটা সমান স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ কত দূরত্বে কত সরণ হলো এই ব্যাপারটা। ঠিক আছে, তো এইটাকে বলা যায় সরণের নতিমাত্রা। তো এখান থেকে দেখে আমরা বুঝতে পারবো যে তরলের কিছুটা স্থিতিস্থাপকতা ধর্ম আছে। তরল নিজের আকার বা আকৃতির পরিবর্তনে সামান্য হলেও বাধা দেয়, ঠিক আছে, কিন্তু সান্দ্রতার জন্য সেই স্থিতিস্থাপকতা বলটা বাধা পায়। ঠিক আছে, তো যাই হোক, যখন তরলে গতির সৃষ্টি হয় তখন সামান্য সময়ের জন্য বা খুব কম সময়ের জন্য হলেও এই স্থিতিস্থাপকতা ধর্ম দেখা যায়, এবং এই ধর্মকেই বলা হয় ক্ষণস্থায়ী স্থিতিস্থাপকতা। এটা মনে রাখবে। বলো। তাহলে কোনো একটি প্রবাহীর ভেতর দিয়ে, সেটা তরল হতে পারে বা গ্যাসের ভেতর দিয়ে, একটা গোলাকার বস্তু, এই যে আর ব্যাসার্ধের গোলাকার একটা বস্তু যদি পতনশীল হয়, তাহলে তার উপর কটি বল প্রয়োগ করে, যে কোনো বস্তু পতনশীল হলে কটি বল প্রয়োগ করে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে গোলাকার বস্তু নিলাম কেন? তাহলে বলবো গণনার সুবিধার জন্য। ঠিক আছে, গণনার সুবিধার জন্য। তাহলে এর উপর কটাকার বল কাজ করে? একটা হচ্ছে ওজন বল। ওজন বলটাকে আমরা জানি বস্তুর ভর ইন্টু জি, সেটা ভি রো জি হবে, সেটা তোমরা দেখে নেবে। এবারে প্লবতা মানে কি? প্লবতা মানে হচ্ছে কতটা তরলকে বা গ্যাসীয় পদার্থকে, অর্থাৎ কতটা প্রবাহীকে অপসারিত করেছে, সেই জায়গাটা দখল করেছে। ঠিক আছে, কতটা প্রবাহীকে অপসারিত করেছে সেই জায়গাটা জন্য, তাহলে সেই প্রবাহীর ওজন কত? প্লবতা সমান হচ্ছে অপসারিত তরল ওজন, এটা জানো তোমরা, ভি সিগমা জি, এটাকে ভি রো জি বলছি। ভি মানে হচ্ছে বস্তুর আয়তন, রো মানে হচ্ছে বস্তুর ঘনত্ব, আর জি মানে স্থানীয় অভিকর্ষ ত্বরণ। একইভাবে প্লবতা মানেটা কি? ভি মানে হচ্ছে অপসারিত তরলের ওজন, সিগমা মানে হচ্ছে অপসারিত তরলের ঘনত্ব, এটা তরল বা প্রবাহী যে বলতে পারো, অপসারিত প্রবাহীর আয়তন, অপসারিত প্রবাহীর ঘনত্ব, আর জি মানে স্থানীয় অভিকর্ষ ত্বরণ। এই সান্দ্রতা ব্যাপারটা আমরা এখনো জানি না। তো প্রথমে আমরা সান্দ্রতার ব্যাপারে পড়ব। সান্দ্রতার ব্যাপারে আমরা কোথা থেকে জানবো? স্টোকসের সূত্র থেকে জানবো। মনে রাখবে, স্টোকস সান্দ্রতার ব্যাপারে আমরা স্টোকসের সূত্র থেকে জানবো। তাহলে এখন পড়বো স্টোকসের সূত্র। ঠিক আছে, এখন পড়বো স্টোকসের সূত্র। স্টোকসের সূত্র বলার আগে ওনার কি শর্ত ছিল যে কোনো এবড়ো খেবড়ো বস্তুর ক্ষেত্রে এই নিয়মটা খাটবে না। তারপরে গাটা যদি, ওই বস্তুটার গা যদি অমসৃণ হয়, বস্তুটার গাটা যদি অমসৃণ হয়, এই নিয়মটা খাটবে না। আচ্ছা, তরলটা যদি অসমসত্ব হয়, মানে কি, কোথাও ঘনত্ব বেশি কোথাও ঘনত্ব কম, সেরকম হলে চলবে না। তাহলে ওনার শর্তগুলো ছিল বস্তুটা গোলাকার হতে হবে, 2 নম্বর
বস্তু মসৃণ হতে হবে, আর 3 নম্বর হচ্ছে যে ওই যে প্রবাহীর মধ্য দিয়ে পড়বে সেটা সমসত্ব হবে। মাধ্যম, প্রবাহী বা মাধ্যম সমসত্ব হবে। ঠিক আছে, এই 3টি শর্ত প্রথম উনি দিলেন যে এই শর্তগুলি মেনে চললে তবেই আমার এই সান্দ্রতা জনিত যে বলটা, তাহলে সান্দ্রতা বল কি হবে। এখন বললেন যে এই যে বস্তুটা পড়ছে, গোলাকার একটা বস্তু পড়ছে, সেটা হচ্ছে সান্দ্রতা বল এর উপর কাজ করছে। মনে করলাম সান্দ্রতা বল এফ, বল এফ, ঠিক আছে। আর যে মাধ্যমের ওই গোলকটার ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ সমান আর তাৎক্ষণিক বেগ, মানে সেই মুহূর্তে, প্রতি মুহূর্তে এর বেগ চেঞ্জ হবে। মনে রাখবে এই গোলকটার বেগ প্রতি মুহূর্তে চেঞ্জ হবে, আর চেঞ্জ হলেই আলাদা বেগ বাড়লে তাহলে সান্দ্রতা বলও চেঞ্জ হবে। তাহলে তাৎক্ষণিক বেগ সমান হচ্ছে ভি, আর সান্দ্রতাঙ্ক হয়ে গেল ইটা। এইগুলো যদি হয় তাহলে স্টোকসের সূত্র কি বলছে যে সান্দ্রতাজনিত বল এফ প্রপোর্শনাল টু ভি, এফ প্রপোর্শনাল টু আর, আর এফ প্রপোর্শনাল টু ইটা, মানে সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, তাহলে বললেন যে সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতাজনিত বল, এখানে সান্দ্রতাজনিত বল, বাধা বলটা, ঠিক আছে, সান্দ্রতাজনিত বাধা বল হচ্ছে তরলের মধ্যে দিয়ে যে গতিসহ, তরলের মধ্যে দিয়ে যে গতিসহ বস্তুটা নামছে বা ছুটছে। আমি বলছি নিচের দিকে নামবে, কে বলেছে? এটা তো আলাদা জিনিস। যে কোনো বস্তু, আমি যদি একটা বস্তু, গোলাকার বস্তুকে এর মধ্যে নিয়ে যাই, গোলাকার বস্তুকে ছুরি কোনো তরলের মধ্যে দিয়ে, তরল স্তম্ভ আছে, এখান দিয়ে ছুঁড়লে এইদিকে যাচ্ছে গোলাকার বস্তুটা, তাহলেও কিন্তু একই ব্যাপার হবে। মানে বন্দুকের গুলির মতো যদি আমি ছুঁড়ে দিই গোলাকার কোনো বস্তুকে, তাহলেও কিন্তু এই শর্ত ঘটবে। শুধুমাত্র পতনশীল বস্তুর ক্ষেত্রে নয়, সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল যে কোনো গোলাকার বস্তুর ক্ষেত্রে এই নিয়মগুলো ঘটবে। তাহলে ওটা উনি এগুলো উনি কোথা থেকে পেলেন? পরীক্ষা নিরীক্ষা করে পেয়েছেন। ঠিক আছে, তাহলে সান্দ্রতাজনিত বাধা বল হচ্ছে বস্তুটির বেগের সমানুপাতি, বস্তুটির ব্যাসার্ধের সমানুপাতি, বস্তুটির সান্দ্রতাঙ্কের সমানুপাতি। তাহলে এই তিনটে মিক্স করে কি পাবো? এফ ইকুয়াল টু সমানুপাতি ইটা আর ভি। আমি আগে পরে করলাম, তার কারণ আছে উচ্চারণের সুবিধার জন্য করি। তাহলে এইগুলো সবগুলোকে মিলিয়ে আমি একটা ধ্রুবক দিতে পারি, এফ ইকুয়াল টু কে ইটা আর ভি। পরে দেখা গেল যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেল যে এই কে ইকুয়াল টু 6, কি পেলাম? কে ইকুয়াল টু 6। তাহলে সান্দ্রতাজনিত যে বাধা বল তার 6 পাই, কে ইকুয়াল টু কত? ধ্রুবকটা মান পেলাম 6 পাই। তাহলে সান্দ্রতাজনিত বাধা বল এটা হবে কি? এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। ঠিক আছে, এটা হলো 6 পাই ইটা আর ভি। তা এই হলো প্রথমে স্টোকসের সূত্র বললাম। স্টোকসের সূত্র দিয়ে কি পাই? সান্দ্রতাজনিত বাধা বল পাই। তাহলে পুরো জিনিসটা এক নজরে দেখো। এই ছবিটা এক্ষেত্রে না দিলেও চলে, এই যে এই ছবিটা এই গণনার ক্ষেত্রে নয়, কিন্তু আমি কেন এসেছিলাম যে কোনো সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে পতনশীল বস্তুর ক্ষেত্রে এইটা আমার লাগবে, ওজন, প্লবতা এবং সান্দ্রতা। আমি এখানে দুটো জিনিস জানি,
সান্দ্রতা জানতাম না। সান্দ্রতা জানার জন্য আমরা ফিরে এলাম স্টোকসের সূত্র। স্টোকসের সূত্র আবার শর্ত আছে। কি শর্ত? না বস্তুকে গোলাকার হতে হবে, বস্তু মসৃণ হতে হবে, প্রবাহী বা মাধ্যম সমসত্ব হবে। সমসত্ব মানে কি? সর্বত্র ঘনত্ব সমান। এইবারে তাহলে এই শর্তগুলো মেনে নেওয়ার পরে স্টোকসের সূত্র বলছে যে সান্দ্রতা বল এফ, গোলকের ব্যাসার্ধ আর, তাৎক্ষণিক বেগ ভি এবং সান্দ্রতাঙ্ক ইটা হলে, এবং সান্দ্রতাঙ্ক, হ্যাঁ যাচ্ছে, এবং সান্দ্রতাঙ্ক ইটা হলে, ঠিক আছে? এটা দেখো, তাহলে সান্দ্রতাঙ্ক ইটা হলে এফ প্রপোর্শনাল টু ভি, এফ প্রপোর্শনাল টু ব্যাসার্ধ, এফ প্রপোর্শনাল টু ইটা, তাহলে এই তিনটাকে মিক্স করে এফ ইজ ইকুয়াল টু ইটা আর ভি, ঠিক আছে? এফ ইজ ইকুয়াল টু ইটা আর ভি। এইবারে একটা ধ্রুবক দেব, ধ্রুবক দিয়ে লিখলাম কে ইটা আর ভি। পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পেয়ে গেলাম এফ ইজ ইকুয়াল টু কে ইটা আর ভি। তাহলে কে এর মান পেয়ে গেলাম 6 পাই, ঠিক আছে? এই ফাইনাল ইকুয়েশনে পেলাম এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। তাহলে আমি এবারে প্রান্তীয় বেগের রাশিমালা কথাটা বলি। প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি, প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি, ঠিক আছে? প্রান্তীয় বেগের ধারণা, প্রথমে ধারণা দিচ্ছি। দেখো, যখন এখানে ধরে নাও ডাব্লিউ আছে, এইটাকে নাম দিলাম এফ ভি। কি নাম দিলাম? এফ বি, বাউয়েন্সি ফোর্স, ভি সিগমা জি, প্লবতা ভি সিগমা জি। আর এইটাকে নাম দিলাম এফ ভি, ভিসকাস ফোর্স, সান্দ্রতা জনিত বল মানে ভিসকাস ফোর্স, প্রবতা মানে হচ্ছে বাউয়েন্সি ফোর্স। এখন প্রথম কি হবে বলো? ওজন বেশি হবে না এই দুটো বেশি হবে? প্রথম ডাব্লিউ গ্রেটার দেন এই যে ঊর্ধ্বমুখী বল, নিচের দিকে একটা বল আছে আর উপর দিকে দুটো বল আছে। উপর দিকে দুটো বলের যোগফল হচ্ছে এফ বি প্লাস এফ ভি, ঠিক তো? তাহলে আমি বলতে চাইছি ওজন প্রথম কি হবে? বস্তুর প্রবণতা, মানে যদি বস্তুটা ভারী হয়, নিরেট হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুর নিচের দিকে নামতে শুরু করবে। কিরকম ভাবে? না তার প্লবতা এবং ভিসকোসিটির চেয়ে, প্লবতা এবং প্লবতা এবং সান্দ্রতাজনিত বল এই দুটোর থেকে ওজনটা বেশি হয়। তখন লব্ধি বল থাকে। লব্ধি বল কিরকম? ধরে নাও এটা 10 নিউটন আর এটা হচ্ছে 3 নিউটন আর এটা হচ্ছে 4 নিউটন। তাহলে কি হলো? 10 গ্রেটার দেন 7। বোঝা গেল ব্যাপারটা? আমি একটু বেশি এক্সপ্লেন করে বলছি আর কি। তো দেখো, এই বলটা বাড়ে না, মানে ওজন ধ্রুবক, মানে 10 নিউটনই থাকবে, ঠিক আছে? এই যে প্লবতা বল, এ কিন্তু বাড়ে না, এ 3 নিউটনই থাকবে। 10 নিউটন যেমন ছিল রয়ে গেল, 3 নিউটন রয়ে গেল। কিন্তু এই যে সান্দ্রতা বল কিসের সঙ্গে সমানুপাতিক? বেগের সঙ্গে সমানুপাতিক কিনা? সান্দ্রতা বল বেগের সমানুপাতিক কিনা? তাহলে যেহেতু এখন লব্ধি বল আছে, লব্ধি বল থাকলে ত্বরণ থাকবে, ত্বরণ থাকলে কি হবে বলো? লব্ধি বল থাকলে ত্বরণ থাকবে, ত্বরণ থাকলে বেগ বাড়বে। তাহলে বেগ যেহেতু বাড়ছে, তাহলে সান্দ্রতাজনিত বলও বাড়বে। তাহলে এটা কিন্তু 4 নিউটন আর থাকবে না, এটা কিন্তু বাড়তে থাকবে। তো ধরে নাও 4 নিউটন থেকে 5 নিউটন হলো, 6 নিউটন হলো, 7 নিউটন হয়ে গেল। তা 7 নিউটন হলে কি হবে? 3 নিউটন প্লাস 7 নিউটন, এটা 10 নিউটনের সমান হয়ে যাবে কিনা? এটা 10 নিউটন সমান হয়ে যাবে কিনা? যদি 10 নিউটনের সমান হয়ে যায়, তাহলে নিচের দিকে বল 10 নিউটন আর এটা উপর দিকে বল, এটাও 10 নিউটন। তাহলে বলো, সমান বল যদি উপরের দিকে এবং নিচের দিকে একই রেখা বরাবর ক্রিয়া করে, তাহলে এই বস্তুটির উপর লব্ধি বল কত? 0। লব্ধি বল যদি 0 হয়, তাহলে
বল শূন্য হলে ত্বরণ শূন্য হবে, ত্বরণ শূন্য হলে আর বেগ বাড়বে না, আর বেগ বাড়বে না। এখনো পর্যন্ত যে বেগটা বেড়ে যতটা পর্যন্ত পৌঁছেছে সেইটা ঠিক আছে, কিন্তু আর বেগ বাড়বে না। তাহলে আর বেগ বাড়বে না মানে কি, বেগ বা বেগের মান তার সর্বোচ্চ মানে পৌঁছে গেছে, বেগের মান তার সর্বোচ্চ মানে পৌঁছে গেছে। তো এইটাকেই বলা হয় ম্যাক্সিমাম ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটি। এটাকেই বলা হয় ম্যাক্সিমাম ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটি। তাহলে টার্মিনাল ভেলোসিটি সম্পর্কে বোঝা গেল। তাহলে দেখো এখন আমরা করব প্রান্তীয় বেগের গণনা। প্রান্তীয় বেগের গণনা করতে গেলে আমরা জানি প্রান্তীয় বেগ হলো সেই বেগ, আমরা জানি প্রান্তীয় বেগ হলো সেই বেগ যে বেগের জন্য সান্দ্রতা সর্বোচ্চ হয়ে গেছে আর প্লবতা এবং সান্দ্রতার যোগফল ওজনের সমান হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে বলবো প্রান্তীয় বেগ, বস্তু প্রান্তীয় বেগ লাভ করলে কি হবে বলতো? প্রান্তীয় বেগটাকে একটা সিম্বল দিয়ে দিচ্ছি এখানে, প্রান্তীয় বেগ ভি টি লাভ করলে কি হয় না এফ ভি প্লাস এফ বি ইকুয়াল টু ডাব্লিউ হয়। ঠিক আছে, এইবারে আমি একটু জায়গা রেখে রেখে লিখছি, কারণ আমার নিচে জায়গা কুলাবে না হলে। এফ বি প্লাস এফ বি, তোমাদের দেখতে অসুবিধা হলে বলবে ডাব্লিউ। এফ ভি মানে কত? 6 পাই ইটা আর ভি, আমরা জানি, একটু আগে আলোচনা হয়েছে এর সম্পর্কে। প্লাস এফ বি মানে প্লবতা বল। প্লবতা বল মানে হচ্ছে কি, অপসারিত প্রবাহীর আয়তন, প্রবাহীর ঘনত্ব ইন্টু জি। তাহলে ভি সিগমা জি ইকুয়াল টু ডাব্লিউ মানে বস্তুর ওজন, বস্তুর আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব ইন্টু জি। তাহলে বস্তুর ওজন, বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব ইন্টু জি। এইবারে এই ভি এর মানটা লিখব। তাহলে দেখো 6 পাই ইটা আর ভি প্লাস ভি মানে 4/3 পাই আর কিউ, এই ভিটা ওই দিকে যাবে, সমান হয়ে গেল, ওই দিকে গেলে ভি কমন, জি কমন, রো মাইনাস সিগমা, রো মাইনাস সিগমা। তোমরা বুঝতে পারছো? এইবারে আমরা ভি সমান লিখে দিতে পারি, আচ্ছা ভি, এটা ভি নয়, ভিটি চলছে, হ্যাঁ, সমান লিখতে পারি, একটু বড় করে লিখতে হবে, ভি জি রো মাইনাস সিগমা বাই 6 পাই ইটা আর। ঠিক আছে, এবারে ক্যাপিটাল ভি মানে কি? ক্যাপিটাল ভি মানে হচ্ছে 4/3 পাই আর কিউ, গোলাকার বস্তু এটা। তাহলে গোলাকার বস্তুর ক্ষেত্রে কি হবে? 4/3 পাই আর কিউ রো মাইনাস সিগমা, আর এখানে হচ্ছে 6 পাই ইটা আর। তাহলে ফাইনালি দাঁড়ালো কত? দেখো 6 দিয়ে যখনই কাটবো তাহলে নিচে রইবে উপর 2 দিক কেটে যাবে, তাহলে উপর রইবে 2 পাই কেটে যাবে, আর এখানে নিচে রইবে 9, উপরে পাই কেটে গেলে আর স্কয়ার রইবে, নিচে ইটা রইবে। আচ্ছা স্যার আপনি জিটা ভুলেছি না, জি রইবে এখানে। তাহলে এবারে রইবে কি, জি রইবে, আর রইবে কত? রো মাইনাস সিগমা রইবে। তাহলে টার্মিনাল ভেলোসিটি বা ভিটি এর এই ইকুয়েশনটা মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, টার্মিনাল ভেলোসিটি বা, তাহলে দেখো আমরা জেনেছি টার্মিনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2/9 আর স্কয়ার জি রো মাইনাস সিগমা বাই ইটা। এখন
পতনশীল বস্তুর বেগ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখাবো। প্রথমে বেগ তাড়াতাড়ি বাড়ে, এরকম হয়, খুব দ্রুত বাড়বে। তারপরে বেগ একটু ধীরে ধীরে বাড়ে, তারপরে স্লোপটা এরকম হবে। তারপরে বেগ কম, আরো কম বাড়বে, তারপরে স্লোপটা এরকম। এক সময় বেগ স্থির হয়ে যাবে, মানে কি, তখন রেখাটা এই অক্ষের সমান্তরাল হবে। কথাটা বুঝলে কি না? আমি বলছি প্রথমে বেগ তাড়াতাড়ি বাড়ে, মানে প্রথমে রেখাটা এরকম হবে। তারপর বেগ একটু কমে যায়, মানে আর অত তাড়াতাড়ি বাড়ে না, তখন স্লোপটা একটু এরকম হবে। তারপর বেগ আরো মানে কম কম বাড়ে, মানে ধীরে ধীরে বাড়ে, তাহলে বেগ এরকম হবে। আর এক সময় গিয়ে বেগ ধ্রুবক হয়ে যাবে, অর্থাৎ কি বেগ সময় বাড়বে, বেগ বাড়বে না, তার মানে কি হবে, সমান্তরাল হয়ে যাবে এই অক্ষের। তাহলে এই খণ্ডগুলো এর উপরে বসাও, এইটার উপরে এই খণ্ডগুলো বসাও। তাহলে প্রথমে তাড়াতাড়ি বাড়ে এরকম, তারপরে ধীরে ধীরে বাড়ে এরকম, তারপরে আরো স্লো স্লো বাড়ে এরকম, তারপরে একসময় স্থির হয়ে যায়। হচ্ছে গ্রাফটা? গ্রাফটা বোঝা গেল? তাহলে আমি যেভাবে বোঝাতে চাইছি সেটা যদি করি, তাহলে স্লোপ গুলো ভেবে করতে পারো। 9-এ তোমাদের গ্রাফ শেখানো হয়েছিল। এইটার অর্থ হলো, এই স্লোপটার অর্থ হলো তাড়াতাড়ি বাড়ে, আর এইদিকে স্লোপটা যত কমে যাচ্ছে, থিটা অ্যাঙ্গেল যত কমবে, তার মানে হচ্ছে ধীরে ধীরে বাড়ছে, সময় বাড়ছে, বেগ বাড়ছে না। তাহলে এইটাকে তো এইভাবে খান খান দেখানো যাবে না, এটা কন্টিনিউয়াসলি এইরকম করে দেখাও। এইটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। দেখো এইখানে সেই সব স্লোপগুলো আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, আর সোজা আছে। তাহলে এটাকে বলা হলো কি, ভি টি। আশা করি গ্রাফটা বুঝতে পেরেছো। আমি কি এখন পড়াচ্ছি, তরলে সান্দ্রতার উপর চাপ ও উষ্ণতার প্রভাব। তাহলে উষ্ণতার প্রভাব কি? আমি বললাম উষ্ণতা মানে 0°C উষ্ণতায় সান্দ্রতা হচ্ছে η0, আর θ°C উষ্ণতায় মানে একটু উচ্চ উষ্ণতায় হচ্ছে একটু বেশি উষ্ণতায় আর কি, হচ্ছে ইটা থিটা। তাহলে আমাদের জানা আছে উষ্ণতা বাড়লে সান্দ্রতা কমে, তো এই সূত্রটা মেনে সান্দ্রতা কমে যায়। মনে রাখার জন্য বলছি যে আমরা η0, সেই ঘনত্বের সূত্র, η0 ইকুয়াল টু ইটা থিটা ইন্টু 1 প্লাস আলফা থিটা প্লাস বিটা থিটা স্কোয়ার। দেখো তো এটা মিলছে কিনা, রো জিরো সমান রো থিটা ইন্টু 1 প্লাস আলফা থিটা, আর এটা গামা থিটা হতো, মিলছে কিনা? মিলছে তো? ঘনত্বের ক্ষেত্রে যদি গামা থিটা বলে দিয়ে মিলছে, ওইটাকে আরেকটা টার্ম বাড়তি লেখা হয়েছে, দেখো এটা মিলে যাচ্ছে। তো মনে রাখার জন্য আমি বলবো এটা মনে রাখতে পারো। এরপর বলা হয়েছে চাপ বাড়লে সান্দ্রতাঙ্কে কিরূপ পরিবর্তন হয়। তো চাপ বাড়লে দুটো আছে, একটা আছে কঠিন আর একটা হচ্ছে তরল, ঠিক আছে, একটা কঠিন আর একটা তরল। তরলের ওপর চাপ বাড়লে সান্দ্রতা কিন্তু বাড়ে, প্রভাব। চাপ বাড়লে তরলের সান্দ্রতা বাড়ে, নরমালি এটাকে সাধারণভাবে। কিন্তু ব্যতিক্রম জল, জলের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়লে সান্দ্রতা কমে যায়, কিন্তু জলের ক্ষেত্রে চাপ বাড়লে সান্দ্রতা কমে। মনে রাখবে এটা মনে রাখবে। গ্যাসের ক্ষেত্রে কেসগুলো একটু উল্টো হয়, গ্যাসের ক্ষেত্রে কেসগুলো একটু উল্টো হয়। তাহলে তরলের ক্ষেত্রে দেখলাম কি উষ্ণতা বাড়লে সান্দ্রতা কমে যায়, উষ্ণতা বাড়লে সান্দ্রতা কমে যায় তরলের ক্ষেত্রে। আর চাপের, তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে সান্দ্রতা কমে যায়, আবার চাপ বাড়লে কি হয়, চাপ বাড়লে সান্দ্রতা বাড়ে।
কিন্তু ব্যতিক্রম হচ্ছে জলের ক্ষেত্রে চাপ বাড়লে সান্দ্রতা কমে। এর পরের হেডলাইন হচ্ছে কি, গ্যাসের উপর তাপমাত্রা বৃদ্ধিতে এর প্রভাব। তাপমাত্রা বৃদ্ধি সান্দ্রতা, গ্যাসের কিন্তু সান্দ্রতা বৃদ্ধি পায়। তাহলে গ্যাসের সান্দ্রতার উপর, এরপর হবে কেসটা কি, গ্যাসের সান্দ্রতার উপর, গ্যাসের সান্দ্রতার উপর চাপ ও উষ্ণতার প্রভাব। তাহলে উষ্ণতার প্রভাব প্রথমেই বলছি, মনে রাখবে উষ্ণতার প্রভাবে একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ওই ইটা ইজ ইকুয়াল টু এ ইটা জিরো, তারপরে টি টু দি পাওয়ার মনে হয় এক হাফ আছে। উষ্ণতার প্রভাব ইটা ইজ ইকুয়াল টু এ ইটা জিরো, এটা হচ্ছে উষ্ণতা। এই যে এই ইটাটা হচ্ছে উচ্চ উষ্ণতায় বা বেশি উষ্ণতায় সান্দ্রতাঙ্ক, গ্যাসের সান্দ্রতাঙ্ক, এইটা জিরো হচ্ছে কম উষ্ণতায়। এই সূত্রটা মেনে চলে, ঠিক আছে। আর টি হচ্ছে উষ্ণতা, টি হচ্ছে উষ্ণতা। গ্যাসের ক্ষেত্রে তোমরা জানো যে পরম উষ্ণতা কথাটাই ব্যবহৃত হয়। গ্যাসের ক্ষেত্রে তোমরা ভালোভাবেই জানো যে পরম উষ্ণতা কথাটা ব্যবহৃত হয়। আচ্ছা, আর চাপের প্রভাব, আচ্ছা তাহলে কি বললাম, গ্যাসের সান্দ্রতার উপর চাপের, গ্যাসের সান্দ্রতার উপর চাপের প্রভাব নেই, নেই। কিন্তু যদি খুব কম হয়ে যায় চাপটা, কি বললাম, চাপ যদি খুবই কমে যায় তখন সান্দ্রতা একটু কমে যায়। এই হলো গ্যাসের উপর চাপ ও উষ্ণতার প্রভাব। আমরা এখন পড়ব তরল প্রবাহের হার। তো তরল প্রবাহের হার বলতে কি বোঝাবে, তো মনে করি যে এই তরল এর এর নলটার প্রস্থচ্ছেদ আপাতত সুষম ধরে নিচ্ছি, এর প্রস্থচ্ছেদ হচ্ছে আলফা, আলফা, ঠিক আছে। এর মধ্য দিয়ে ভি বেগে তরল যাচ্ছে, কত বেগে না ভি বেগে। তাহলে তরল প্রবাহের হার বলতে বোঝায় কোনো নলের যে কোনো প্রস্থচ্ছেদের মুখ দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে আর কি, কোনো নলের যদি মনে করো এখানে একটা প্রস্থচ্ছেদ ধরলাম, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে কতটা তরল অতিক্রম করছে তাকে বলছে তরল প্রবাহের হার। যেমন ধরে নাও একটা নল আছে, একটা নল আছে, এই নলের মুখ দিয়ে প্রতি সেকেন্ডে কতটা জল পড়ছে সেটা যদি আমাকে তরল প্রবাহের হার মাপতে হয়, তাহলে 9-এ তোমরা পড়েছিলে যে এখানে একটা পাত্র রেখে দেবো, সেই পাত্রতে 20 সেকেন্ড ধরে বা 10 সেকেন্ড ধরে জল ধরবো, তারপর সেটাকে 10 দিয়ে ভাগ করে দেবো। যেমন 20 সেকেন্ড ধরে যদি জল ধরি তাহলে 20 দিয়ে ভাগ করব, 10 সেকেন্ড দিয়ে যদি সময় ধরে যদি জল ধরি তাহলে ওর ভরটাকে বা আয়তনটাকে 10 দিয়ে ভাগ করে দেবো, দিয়ে বলবো এত আয়তন প্রতি সেকেন্ড, এত ভর প্রতি সেকেন্ড, এটাকে বলা হচ্ছে তরল প্রবাহের হার। তাহলে আমি বলতে পারি কোনো নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ তরল অতিক্রম করে তাকে বলা হচ্ছে তরল প্রবাহের হার, ঠিক আছে। তাহলে এখন তরল প্রবাহের হার বলতে গেলে আমাকে এটা প্রমাণ করতে, কি প্রমাণ করতে পারবো, তরল প্রবাহের হার রাশিমালাটা কি। তাহলে দেখো ভি, কোনো একটি তরলের, এর মধ্যে থাকা তরলের প্রতিটি বিন্দুর বেগ কত, ভি, ঠিক তো, এর মধ্যে থাকা তরলের প্রতিটির বেগ হচ্ছে ভি, এটা মনে রাখবে, প্রতিটির বেগ হচ্ছে ভি। তো এখন যদি এই প্রস্থচ্ছেদের ঠিক আগে, মনে রাখবে এই যে প্রস্থচ্ছেদ যেটা মুখ, এই প্রস্থচ্ছেদের ঠিক ভি আগে একটা আর একটা প্রস্থচ্ছেদ নিলাম, ভি দূরত্ব আগে, এই দূরত্বটা কত, ভি। তাহলে এই যে এই প্রস্থচ্ছেদটা এ ধরে নাও, এটা এ, এটাকে বি বলা হচ্ছে, এটা আলফা তো বুঝতেই পারছো আছে। তাহলে এ প্রস্থচ্ছেদের উপরে যে বিন্দুগুলো ছিল, তরল বিন্দুগুলো ছিল, এ প্রস্থচ্ছেদের উপরে যে তরল বিন্দুগুলো আছে তারা 1 সেকেন্ড পরে কোথায় পৌঁছাবে, তারা 1 সেকেন্ড পরে কোথায় পৌঁছাবে, এ বি প্রস্থচ্ছেদের উপরে পৌঁছাবে। আচ্ছা, তাহলে এদের মাঝে যে অণুগুলো ছিল এগুলো গেল কোথায়, তরলগুলো বাইরে চলে গেছে সব, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে নলের মুখ দিয়ে কতটা তরল বেরিয়েছে, তাহলে নলের মুখ দিয়ে যে তরলটা বেরিয়েছে সেটা হচ্ছে এইখানে যতটা তরল ছিল, ঠিক আছে।
তাহলে 1 সেকেন্ডে নলের মুখ দিয়ে নির্গত তরলের আয়তন, তাহলে 1 সেকেন্ড সময়ে নলের মুখ দিয়ে নির্গত তরলের আয়তন কত হবে? সমান হচ্ছে, বলো তো, এ বি দৈর্ঘ্যের নলের আয়তন, এ বি দৈর্ঘ্যের নলের আয়তন হবে তো। মানে এর মধ্যে যতটা তরল আছে ততটাই তো বেরিয়ে গেছে, সমান হচ্ছে কত? ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। কি ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, যদি এল থাকে বা ভি থাকে তাহলে ক্ষেত্রফল মানে আলফা ইনটু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে ভি। তাহলে 1 সেকেন্ডে এই নলের মুখ দিয়ে আলফা ভি পরিমাণ তরল নির্গত হবে। এটাকে সাজিয়ে ভি আলফা লেখে, ঠিক আছে? তো এটাকেই বলা হয় কি? তরল প্রবাহের হার। 1 সেকেন্ড নির্গত তরলের পরিমাণটাকেই বলা হচ্ছে তরল প্রবাহের হার। দেখো, তরল প্রবাহের হারটা দুভাবে বলা যায়। 1 সেকেন্ড সময় নির্গত তরল আয়তনও বলা যায়, যেটা আমরা করলাম, আর 1 সেকেন্ড সময় নির্গত তরলের ভরও বলা যায়। তাহলে যদি আয়তন করি তাহলে কত বেরোলো? ভি আলফা। আর যদি ভর লিখি তাহলে কি হবে? ভি আলফা রো। যদি ভর লিখি তাহলে কি হবে? ভি আলফা রো। তাহলে 1 সেকেন্ড সময় নির্গত তরলের আয়তন যদি করি তাহলে হবে তরল প্রবাহের হার হবে ভি আলফা। আর যদি তরল প্রবাহের হার সমান, আমি ধরে নিই যে তরল প্রবাহের হার, যদি আমি আবার বলছি, যদি এককটা হচ্ছে লিটার পার সেকেন্ড থাকে, লিটার পার সেকেন্ড বা মিলিমিটার পার সেকেন্ড থাকে, তাহলে এইটা হবে এইটা, ঠিক আছে? আর তরল প্রবাহের হার যদি তুমি ধরি 1 সেকেন্ড সময়ে নির্গত তরলের ভর, তখন হবে জানো কি? গ্রাম পার সেকেন্ড হবে, কিলোগ্রাম পার সেকেন্ড হবে। তখন এটা লিখতে হবে ভি আলফা রো, এবং তখন এককটা বেরোবে গ্রাম পার সেকেন্ড। আগেরটা বলছে লিটার পার সেকেন্ড, এটা গ্রাম পার সেকেন্ড, কিলোগ্রাম পার সেকেন্ড, এরকম বেরোবে এর এককগুলো। দুটোই কিন্তু হয়। তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে সেই মুহূর্তে কোশ্চেনে কি দেয়া হয়েছে, সমীকরণটা একবার, ধারাবাহিকতা সমীকরণটা হচ্ছে যে কোনো নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সর্বদা সমান তরল অতিক্রম করে। যদি আদর্শ অসংনম্য তরল হয়, সংকুচিত হয় না, তার ঘনত্ব ধ্রুবক। অসংনম্য মানে বলে তো, যেটা সংনমিত হয় না বা সংকুচিত হয় না, সেটাকে বলা হচ্ছে তার ক্ষেত্রে রো ধ্রুবক। তাহলে এইখানে 1 সেকেন্ডে কতটা তরল অতিক্রম করলো? v1 আলফা 1। আর এখানে 1 সেকেন্ডে কতটা তরল অতিক্রম করলো? আয়তন v2 আলফা 2। এক্ষেত্রে কিন্তু এখানে যতটা তরল অতিক্রম করে ওখানেও ততটাই তরল অতিক্রম করবে। তাহলে ধারাবাহিকতা সমীকরণ 1 নম্বর কেস হচ্ছে আদর্শ অসংনম্য প্রবাহীর ক্ষেত্রে, সেটা তরল ছাড়া কিছুই নয়, বুঝতে পারছো, প্রবাহীর ক্ষেত্রে, এবং সব তরলও নয়, তাও কি হবে? v1 আলফা 1 ইকুয়াল টু v2 আলফা 2।
এবার যদি কেস টু, কেন এর রো ধ্রুবক, এই যে এখানে সোজা সোজা লিখে দিলাম রো ধ্রুবক বলে, যেহেতু রো ধ্রুবক, এটা যেহেতু আছে একটা কারণ আছে। এইবারে কেস টু, সংনম্য তরলের ক্ষেত্রে, সংনম্য প্রবাহের ক্ষেত্রে, সংনম্য প্রবাহের ক্ষেত্রে কি হবে মনে রাখবে, সংনম্য প্রবাহের ক্ষেত্রে এইখানে যতটা ভরের তরল ঢুকবে, আগে আমরা কি বলছিলাম এখানে যতটা আয়তনের তরল ঢুকবে, এখন বলবো এখানে যতটা ভরের তরল ঢুকবে বা প্রবাহী ঢুকবে, এইখানে ততটা ভরের প্রবাহী বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভরের ক্ষেত্রে ওই সমীকরণটা কি দাঁড়াবে, এইখানে যতটা ভরের প্রবাহী ঢুকবে মানে হচ্ছে v1 ρ1 α1 সমান v2 ρ2 α2। ঠিক আছে, এটা হচ্ছে সংনম্য প্রবাহীর ক্ষেত্রে। কার ক্ষেত্রে এটা? সংনম্য প্রবাহীর ক্ষেত্রে। তাহলে এই হলো ধারাবাহিকতা সমীকরণ। এক্ষেত্রে লিখে যেহেতু রো ধ্রুবক নয়, রো ধ্রুবক নয়, অসংনম্য এই সংনম্য প্রবাহীর ক্ষেত্রে যে প্রবাহী সংকুচিত হয় চাপ দিলে যার আয়তন কমে যায়, তার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা। ঠিক আছে, এরপরে তোমাদের